একদিনের ছুটিতে দেউলটি যাওয়ার পরিকল্পনা করে ফেললাম বন্ধুরা মিলে। সকাল সকাল হাওড়া থেকে পাঁশকুড়াগামী যে কোনো ট্রেন বা দীঘাগামী যে কোনো বাসে উঠে চলে যেতে হবে দেউলটি। আমরা গেলাম বাসে করে। হাই রোডে নেমে 5 মিনিট হেঁটে প্রথমেই পৌঁছে গেলাম নিরালা রিসর্টে। অনেকটা জায়গা জুড়ে ভীষণ সুন্দর করে সাজানো রিসর্ট। শীতের মরশুমে এদের প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই এক রাশ ফুল স্বাগত জানাবে আপনাকে। সাথে এখানকার কর্মরত প্রতিটি মানুষের সাদর আহ্বান, মিষ্টি ব্যবহার নিঃসন্দেহে মন ভালো করে দেবে। পথের ধকল এক নিমেষে উড়ে গেল চারিদিকের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে। খিদে পেতেই পাতে চলে এলো গরম গরম ফুলকো লুচি আর আলুর দম, সাথে নলেন গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া সেরে এরপর আমরা রিসর্টটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। ফুলের বাগানের কথা তো না বললেই নয়। এত রকমের ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদার ভ্যারাইটি, সত্যি দেখলে মন ভরে যাবে। বেশ বড় বড় মাঠ রয়েছে, প্রয়োজন পড়লে এখানে খেলা যেতে পারে, কোনো অনুষ্ঠানও করা যেতে পারে, তবে অবশ্যই এদের পারমিশন লাগবে। জলাশয়গুলোও এরা খুব সুন্দর করে সাজিয়েছে। ঘড়িতে যখন ঠিক 12টা, আমরা তখন বেরিয়ে পড়লাম কথাশিল্পীর বাসভবন শরৎ স্মৃতি মন্দির দর্শন করতে। সামনেই টোটো পেয়ে গেলাম। নিরালা থেকে ভাড়া নিল 20 টাকা করে জনপ্রতি। পৌঁছেই চলে গেলাম প্রথমে রূপনারায়ণের ধারে, কারণ 12টা থেকে 1টা পর্যন্ত কথাশিল্পীর বাসভবন বন্ধ থাকে। 1টার পর আবার বাসভবন খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। টোটো থেকে নেমে সরু রাস্তা ধরে দুপাশে আলুর ক্ষেত, ধান গাছ, আরও নানা রকম গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম রূপনারায়ণের কূলে। আগের চেয়ে নদী একটু সংকীর্ণ লাগলো ঠিকই, তবে স্রোতের বিরাম নেই কিন্তু। ভরা নদীতে দূরে চলে যাচ্ছে ছোট্ট একটা নৌকা, যেন বাউল মনটাকেও সে নিয়ে চলে যেতে চাইছে কোন অজানায়। নদীর ধারে এখন তাঁবু খাটিয়ে চলছে পিকনিকের রমরমা। ঘড়িতে ঠিক 1টা বাজলো। দরজা খুলল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির। এই বাসভবন তার অসংখ্য উপন্যাসের মতোই সহজ, সরল, আড়ম্বরহীন এবং মায়াবী রয়ে গেছে আজও। দালান, ঠাকুরের আসন, লেখকের ব্যবহৃত ইজি চেয়ার, আলনা, সব এমনভাবে সাজানো, দেখে মনে হয় যেন কোনো এক জাদু বলে সময় থমকে গেছে। পৌঁছে গেছি সেই স্বদেশী আন্দোলনের যুগে, যেখানে চরকা কেটে জাতীয়তাবাদ, স্বদেশী গোপন বৈঠক, ওনার অসংখ্য লেখা, হোমিওপ্যাথি চিকিৎসা সব আগের মতোই জীবন্ত। দ্বিতল বাড়িটিকে যতদূর সম্ভব একই রকম রাখার প্রয়াস প্রশংসার যোগ্য। বাগানে ওনার মূর্তি, নানান রকমের গাছপালা, বাঁশ বাগান, তার পাশে ওনাদের সমাধিক্ষেত্র, সবকিছুই কি অদ্ভুত মায়া জড়ানো, কি অদ্ভুত সরলতায় ঢাকা,
তা ওখানে না গেলে অনুভব করা যাবে না। দোতলার বারান্দা থেকে দূরে রূপনারায়ণের বয়ে যাওয়া, পোষা খাঁচার পাখিগুলোর কিচিরমিচির, নরম দুপুরের রোদ, সব যেন মায়ায় আবিষ্ট করে রাখতে চাইবে। গ্রাম বাংলা এইভাবেই বেঁচে থাকবে, যেমন আছে তার অমর উপন্যাসগুলোতে। প্রায় 1 ঘন্টা মতো ওনার বসত বাড়িতে কাটিয়ে এরপর আবার আমরা ফিরে এলাম নিরালা রিসর্টে। সেখানে গিয়েই দেখলাম মধ্যাহ্ন ভোজের এলাহি আয়োজন। এই শীতেও সুস্বাদু গরম গরম খাবার পেটের সাথে সাথে মনও ভরিয়ে দিল। খাওয়া দাওয়া সেরেই আমরা চলে এলাম রিসর্টের সুইমিং পুলে। পোশাক থাকলে বা ভাড়া করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইচ্ছে মতো এখানে জলখেলা চলতে পারে। জল টলটলে পরিষ্কার, বাচ্চাদের খেলার মতন অঢেল জায়গা আর উপকরণ রয়েছে রিসর্টের সর্বত্র। কিছুটা সময় এখানে এসে বয়সের হিসেব অনায়াসে ভুলে যাওয়া যায়। তারপর দেখে নিলাম সবজি বাগান, ফুলের বাগান এবং অবশ্যই কমলা লেবুর ফল ভর্তি গাছ। দেখতে দেখতে শীতের বেলা ডুবতে চলল। বিকেলে গরম গরম কফি আর তার সাথে সারাদিনের অসম্ভব সুন্দর সব স্মৃতির মন্থন। এমন সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে বড্ড কষ্ট হয়, তবু যেতে তো হবেই। ফেরার সময় লাল ডুবন্ত সূর্যটাকে কথা দিয়ে এলাম আবার আসবো।